দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। আপনারা জানেন আমরা চেষ্টা করে থাকি আপনাদেরকে এই অনুষ্ঠানে রাজনীতি নিয়ে নানা রকমের তথ্য আপনাদের সামনে তুলে ধরতে, কিন্তু সেই রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলে অনেক বিশাল আয়োজন, সেই বিশাল আয়োজনের মধ্য থেকে আপনাদেরকে সেখানে সারমর্ম এবং সেই ঘটনাগুলো কি হচ্ছে সেটার বিশ্লেষণ করে আপনাদের সামনে একটি সঠিক তথ্য উপস্থাপনের চেষ্টা থাকে আমাদের এই অনুষ্ঠানে। আমাদের বিশেষজ্ঞ অতিথিরা সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে থাকেন। আমরা আবার যখন এই অনুষ্ঠান করছি, আসলে আবার বলছি এই কারণে যে গত 3 মাস ধরে আমরা এই আলোচনা করে যাচ্ছি আমেরিকা এবং ইরানের যুদ্ধ নিয়ে, এবং সেটি এমন এক জায়গায় গিয়ে থেমেছে আসলে শেষ পর্যন্ত আমরাও মানে কি বলা যায় হিমশিম অবস্থা, কখন কি হয় বলা যায় না, কারণ নতুন করে আবার শুরু হয়েছে যুদ্ধ বলা যায়। একেবারে এবার আর রাগঢাক নয়, এবার একেবারে ঘোষণা দিয়েই আবার যুদ্ধ শুরু হয়েছে, এবং সেই একই ব্যাটল গ্রাউন্ড স্ট্রেট অফ হরমুজ প্রণালী, হরমুজকে ঘিরেই এই আলোচনা, যেটি আমেরিকার পক্ষ থেকে এখন নতুন করে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে হরমুজের অভিভাবক হচ্ছে এখন থেকে আমেরিকা, এবং হরমুজে যে জাহাজ চলাচল করবে সেটি যে টোল আদায় সেটি আমেরিকা করবে, এবং যথারীতি ইরান সেটি প্রত্যাখ্যান করেছে। এবং আমেরিকা যখন ইরানের বেশ কিছু স্থাপনাতে হামলা করেছে তার জবাবে ইরান আরব আমিরাত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে আমেরিকার যে ঘাঁটি রয়েছে সেখানে হামলা করেছে, এবং সেই পাল্টা হামলা তাতে করে বোঝাই যাচ্ছে যে যেই চুক্তি হয়েছিল বোঝাপড়ার সেটি আসলে সব শর্ত ভেঙে পড়েছে। তার মানে আবারও অনিশ্চয়তা, তার মানে আবারও বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি, আবারও অস্থিরতা, সবকিছু মিলিয়ে শান্তির ব্যাপারটি আসলেই আবার সেই ঘুরে ফিরে আসতে হচ্ছে। শান্তি আসলে হবে কিনা এইসব ব্যাপারে আমরা কথা বলবো, সেটার ইম্প্যাক্ট কথা বলবো, এবং প্রেসিডেন্ট ট্রাম্প এই ব্যাপারগুলো নিয়ে আরো ক্লিয়ার করবেন হয়তো আগামীতে, সেটি নিয়েও আমরা আলোচনা করব। আর এইসব ব্যাপারে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন যথারীতি সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আর সে সঙ্গে আমাদের আরো একজন অতিথি রয়েছেন অনলাইনে, যিনি সবসময় আমাদের সঙ্গে থাকেন, প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর, ডিন স্কুল অব সোশ্যাল ওয়ার্ক, মনমাউথ ইউনিভার্সিটি, নিউ জার্সি। মাদবর ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনাদের দুজনকেই স্বাগত। আমি আজকে মাদবর ভাইকে দিয়েই শুরু করি। মাদবর ভাই হাসছেন। মাদবর ভাই, আসলে আপনার সঙ্গে আমরা এই ডেমোক্রেসিতে নিয়মিত এই অনুষ্ঠান করেছি, আপনিও বলেছেন শান্তি চুক্তিও হয়েছে, বোঝাপড়াও হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আবার আলোচনা করতে হচ্ছে যে না, যুদ্ধ আবার শুরু হয়েছে, এবং সেটি একেবারে পুরোদমে আগের থেকে অনেক অ্যাগ্রেসিভ বোঝাই যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই জায়গায় যে এত চুক্তি, এত আয়োজন, এত কিছুর পরে আবার তারপরে খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া সবকিছু শেষ করে আবার হঠাৎ করে দুই দেশ এত আক্রমণাত্মক হয়ে উঠলো কেন? আসলে এটার পেছনে কি কারণ আছে? ধন্যবাদ শান্তনু, এবং অলওয়েজ প্লেজার টু বি উইথ মাই ভেরি রেসপেক্টেড সৈয়দ মোহাম্মদুল্লাহ ভাই। দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আসলে দেখুন, আমি বোধহয় বরাবরই সবসময় বলে আসছি, আসলে এই যুদ্ধটা হচ্ছে এর পিছনে অনেক ধরনের কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। এটা শুধু একটা যে আমি অনেক সময় আমি এটাও বলছি, ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাকওয়ার্ড, দেয়ার ইজ এ রিজন ফর দ্যাট। এবং আমি আপনাদের প্রোগ্রামে সবসময় বলে আসছি, দেখুন এখন পৃথিবীতে একটা যুদ্ধ চলছে, নাম্বার 1 হচ্ছে ধর্মযুদ্ধ। এটা কিন্তু আন্ডার দ্য কাভার বা আন্ডার দ্য রাগ এখন আর নাই, সেটা আছে। আর একটা হচ্ছে এখানে দেখুন যুক্তরাষ্ট্রের, আমি সবসময় বলছি যে অনেস্ট কোনো এফোর্ট কিন্তু এখানে নাই, বিকজ অনেস্টি নাই, সিনসিয়ারিটি নাই। সুতরাং এখানে কিন্তু যুদ্ধের বিভিন্ন সময় বলছে যে যুদ্ধবিরতি বা যে আপনার সিজ ফায়ার, এগুলো আমি কোনোদিন কিন্তু বিশ্বাস করিনি, এবং আমি জানি যেটা হচ্ছে। আমি আরো বলেছি, আমি গত 10 বছর যাবৎ এই ন্যাশনালিজম, ফান্ডামেন্টালিজমের এগেনস্টে কিন্তু বলে আসছি, কারণ যখনই কিন্তু ন্যাশনালিজম বেড়ে যায় তখন ফান্ডামেন্টালিজম বেড়ে যায়। আপনি দেশগুলাই দেখবেন যে রাইট উইংরা কিভাবে যে বিভিন্ন দেশগুলোকে শাসন করছে, ঠিক একইভাবে আমরা জানি আমাদের এখানেও তাই হচ্ছে। আর নেতানিয়াহু, এটা কিন্তু আসলে দেখুন, এরা কিছু লোক আছে, এরা কিন্তু দে লুক এট দেয়ার ওন ইন্টারেস্ট, ব্যক্তিগত ইন্টারেস্টের জন্য তারা কিন্তু দেশকে বিসর্জন দিতে এবং দেশের মানুষের কষ্ট হচ্ছে, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস থিং। তারা হচ্ছে দে ওয়ান্ট দেয়ার পাওয়ার, দে ওয়ান্ট টু বি অলওয়েজ লাইক আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পও চায় যেটাতে তারা প্রেস পয়েন্টে থাকবে, সবসময় তাদের কথাই বলতে হবে। দিস ইজ হোয়াট আই কনম্যান কাইন্ড অফ থিংস আর কি, এগুলো হচ্ছে। সুতরাং এখানে যেহেতু দেখুন আপনার তারা মিডল ইস্টে বলতেছে শান্তি চুক্তি, অনেক বছর যাবৎ বলতেছে 1948 থেকে ও টু স্টেট
সলিউশন, এইটা তো যাবে না। এদিকে দেখুন যে তারা আরেকটা যেটা করছে এখন, পোলারাইজেশন গুলো যেগুলো করতেছে, যে রাইট উইং বিশেষ করে, যে ইসরায়েল, আমেরিকা বা যে ইন্ডিয়া, এই যে সব যে ব্যাপারটা, কিন্তু আপনি ইকুয়েশনটা এখন দেখলে দেখবেন যে আপনার এরাই কিন্তু পৃথিবীতে কিন্তু একটা অশান্তি পরিবেশ সৃষ্টি করছে। এদিকে আর্জেন্টিনাও যোগ দিয়েছে, এখন বোধহয় সাউথ আমেরিকাতে 4টা কান্ট্রিতে বোধহয় এখন রাইট উইং রাই কিন্তু শাসন করছে। তো এই রাইট উইং এরা হচ্ছে কট্টরপন্থী। এরা কট্টরপন্থী মানে এরা আপনার আমার কারো কিন্তু আপনার মঙ্গল এগুলো চায় না। এরা হচ্ছে only they want about them. তো এখন আমার কাছে যেটা খারাপ লাগে যে অন্যান্য যে ডেভেলপ কান্ট্রি গুলো আছে, তারাও কিন্তু চুপ করে বসে আছে। বিশেষ করে আমি ন্যাটো কান্ট্রিজ গুলোর কথা বলছি, যে আদার দেন আপনি রাশিয়া এবং চায়না, দে আর অ্যাকচুয়ালি ডুইং অল দোজ থিং ইজ বিকজ অফ দেয়ার ওন ইন্টারেস্ট এজ ওয়েল। তারা তো আমেরিকার হ্যাজোমনিটা কোনো সময় মানতে চায় না, এবং আমেরিকার যে হ্যাজোমনিটা কিন্তু একটা আগে কিন্তু একটা রিজন ছিল, লজিক ছিল, এখন কিন্তু সেইটা নাই। এখন যেটা চলছে এটা হচ্ছে ইদার মি অর ইউ। সো all these things actually is contributing to this, এবং এটা কিন্তু আপনার লং হল একটা প্ল্যান ওদের আছে, যেটা আর কি, যে মিডল ইস্টকে এমন ভাবে করে রাখবে, ডিপেন্ডেন্ট থাকবে। অথচ মিডল ইস্টকে কিন্তু রিপ অফ করতেছে কিন্তু ওয়েস্টে, এবং সবাই কিন্তু মিডল ইস্টকে ইউটিলাইজ করছে, ইউজ করছে, বাট মিডল ইস্টের পিস কিন্তু কেউ চায় না। কেউ যদি চাইতো কিন্তু এটা এই পর্যন্ত যেত না। বিশেষ করে আপনারা যে বললাম রাইট উইং ন্যাশনালিস্ট গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে, তারা কিন্তু দে ডোন্ট কেয়ার অ্যাবাউট অল দোজ পিস এন্ড স্টেবিলিটি। সো এই যুদ্ধ আমি খুব শীঘ্রই বন্ধ হবে এটা আমি দেখছি না, এবং আমি সবসময় বলে আসছি আমি কিন্তু এটার ব্যাপারে নিরাশ। এটা ইজ নট গোয়িং অ্যাকচুয়ালি টু দ্য ডিজায়ার্ড ডিরেকশন, যেটা আমরা দেখি ইউনাইটেড নেশনকে অচল করে রেখেছেন। এবং এখন যে এই রাইট উইংরা যে যুক্তিগুলো দেয়, এটা আসলে আমি I cannot take it, I cannot think about it that what is this about, so all those things ultimately নিয়ার ফিউচারে এটা একটা বিরাট আর একটা তৃতীয় বিশ্বযুদ্ধ, অনেকে বলে তৃতীয় বিশ্বযুদ্ধে কেউ যাচ্ছে কিনা আমরা জানি না, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে উই দ্য পিপল পেইং দ্য প্রাইস। এবং আমি ওইটাও আবারও বলি যে পিপল ডিজার্ভ দ্য গভর্নমেন্ট দে ইলেক্ট। আমরাই কিন্তু ইলেক্ট করেছি এদেরকে, এই যে যারা এখন 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 যারা পৃথিবী পরিচালনা করছে আর কি। সো নাতানিয়াহু হি উইল নেভার অ্যাকচুয়ালি গিভ আপ হিজ প্ল্যান যেটা গ্রেটার ইসরায়েল, দ্যাটস হোয়াট হি ইজ অ্যাকচুয়ালি মুভিং টুয়ার্ডস। এবং সেখানে আরো কতগুলো রাইট উইংকে তার সাথে নিয়েছেন, যারাও তাদের কিন্তু রাইট উইং এজেন্ডা নিয়েই চলছে। তো রাশিয়া চাইনা যেটা এখন করছে সেটা হচ্ছে জাস্ট ওই যে বললাম, যেটা তারা চায় যে কমব্যাট ইউনাইটেড স্টেটস অ্যান্ড দ্য ন্যাটো অ্যালায়েন্স। তো আমার কাছে মনে হয় ন্যাটোর কান্ট্রিগুলো, বিশেষ করে ফ্রান্স, স্পেন একটা কান্ট্রি যে মোটামুটি একটু কথা বলে, যে কিছুটা লজিক দিয়ে, আপনার ধরেন ইউকে তো আসলে অনেকটা মিসচিভিয়াস রোলটা আর কি, জার্মানি, ইটালি জর্জিয়া মেলোনি মাঝে মাঝে আমার কাছে একটু ফ্লিপ ফ্লপ মনে হয়, এক সময় খুব জোরালো ভাবে বলে, আবার দেখা যায় হঠাৎ করে অন্যদিকে চলে যায়। সো অল দিস থিংস দেয়ার ইজ নো হোপ, আই ডু নট সি এনিথিং। এখন দেখুন আপনার ইসরায়েলি মানুষ ঘুমাতে পারছে না, ইসরায়েলি মানুষ অনিশ্চয়তার মধ্যে। আজকে এখনো বোধহয় সাইরেন কন্টিনিউয়াস বাজছে। ইরান ইনফ্রাস্ট্রাকচার শেষ করে দিয়েছেন, ইরানের যে পাওয়ার, ইরানের তো ভয়াবহ ক্ষতি হয়েছে আপনার ইরানের। তো এখন হরমুজ বলছে যে হরমুজ কন্ট্রোল করবে, মানে কি? এটা হচ্ছে উই আর লুকিং এট দ্য লঙ্গার হল। এটা কিন্তু খুব শিগগিরই কিন্তু আর যাচ্ছে না। এই যে আপনার দেখছি আমরা যে জাহাজ বা কার্গো যে বিধ্বস্ত হচ্ছে। সো দিস ইজ ইভেন মিডল ইস্টার্ন কান্ট্রিজ গুলোর পক্ষ থেকেও কিন্তু ইউনিফাইড একটা কোনো কিছু আসছে না, তারাও কিন্তু অনেকটা স্পেকটেটরের মতো বসে আছে। আলটিমেটলি কিন্তু এটা তো শুধু ইরানকে আপনি ধ্বংস করতেছেন তা না, এটা কিন্তু ইসরায়েলকে ধ্বংস হচ্ছে তা না, কিন্তু পুরো রিজিয়ন। এই যে আবার দেখুন তেলের দাম কিন্তু এখন বেড়ে যাবে, কারণ হরমুজ হচ্ছে এখন দেখুন বলছে 20% তারা বোধহয় টোল আদায় করবে, 20% তারা কন্ট্রোল করবে, যুক্তরাষ্ট্র যেটা বলছে আর কি। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যুদ্ধ বন্ধ হওয়ার কারণে অডাসিটি এবং একগুয়েমি, যেটা আর কি নেতানিয়াহু, হি ডাজন্ট কেয়ার। এবং আমার কাছে এটা যেটা মনে হয় যে ইরানের নিউক্লিয়ার পাওয়ারের জন্য আমরা সবসময় বলছি, অথচ ইসরায়েলকে বলা হচ্ছে, ইসরায়েল সম্পর্কে কিছু বলা হচ্ছে না। ইসরায়েলের যদি এই ধরনের যদি ক্ষমতা পাওয়ার না থাকতো, তারা তো অনেক সময় যুক্তরাষ্ট্রকেও দেখা যায় যে বাইপাস করে বলে যে না, আমরা উই উইল অ্যাকচুয়ালি ডু দ্য ওয়ার বাই আওয়ারসেলভস। বুঝতে পারছি, মানে no control, there is no United Nation, there is no NATO country, big countries who can actually combat or who can actually come up with a big plan. So না, সেটা ঠিক আছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। আপনি আর সঠিক বলেছেন যে ইউনাইটেড নেশনস এর ভূমিকা বেশ প্রশ্নবোধক। আপনি থাকেন, আমি একটু মোহাম্মদুল্লাহ ভাই, প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলছেন, একেবারে ওপেনলি বলছেন, হরমুজের অভিভাবক হচ্ছে আমেরিকা, এবং এখন থেকে আমেরিকা তো ব্লকেট দিবেই,
প্লাস হচ্ছে যে যে জাহাজগুলো পার হবে তাদের 20% করে তা আমেরিকাকে টোল দিতে হবে। প্রশ্নটা হচ্ছে, এতদিন হরমুজ নিয়ে আলোচনা ছিল এবং বলা হচ্ছিল যে হরমুজ চলবে নিজের মতো করে, কিন্তু হঠাৎ করে হরমুজের অভিভাবক আমেরিকায়, এটির মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প আসলে কি মেসেজ দিতে চাচ্ছেন? ওনারা সবসময় আমার ধারণা প্রফেসর সাহেব, প্রফেসর মাহমুদ খুব চমৎকার ভাবে মানে আনুপূর্বিক বিশ্লেষণ করেছেন পরিস্থিতি। এটা হচ্ছে, শুনুন, হরমুজটাকে মানে ইরানের কন্ট্রোলে রাখবে এরকম কথা তারা কখনো বলেনি। ইরান বলে আসছে, তারা সেটা স্বীকার করেনি। তারা বলছে এটা কারো কন্ট্রোলে থাকবে না। এখন সেটা থেকে এগিয়ে গিয়ে যুক্তরাষ্ট্র কন্ট্রোল করবে এটা বলা হচ্ছে। আর কথা হচ্ছে 20% যত দ্রব্য ওখান নিয়ে জাহাজগুলো ওটা পাড়ি দেবে, সেই জাহাজগুলো দ্রব্যের যত মূল্য তার 20% শুল্ক। অর্থাৎ যদি টোটাল একদিনে নর্মাল অবস্থাতে 100 থেকে 150 জাহাজ ওখান থেকে ওটার মধ্যে দিয়ে পার হয়, তো প্রতিদিনে যে জাহাজ যদি নর্মাল অবস্থা হয় এবং কমপক্ষে যদি ধরা যাক $4 বিলিয়ন, $5 বিলিয়ন দ্রব্য সেখান থেকে পণ্য পার হয়, তাহলে তার 5 বিলিয়ন থেকে কত 200 মানে কত মিলিয়ন, 1,000 মিলিয়ন থেকে 200 মিলিয়ন, মানে 1 বিলিয়ন, 5 বিলিয়ন থেকে 1 বিলিয়ন, হ্যাঁ, $1 বিলিয়ন যুক্তরাষ্ট্র পাবে। এটা অবশ্য তাদের খরচা আছে, তাদের জাহাজ টাহাজ দিয়ে ওদেরকে পার করে দিতে হবে ট্যাঙ্কার দিয়ে, এটা ঠিক, সামান্য খরচা আছে। এটা একটা। অন্য সাইড হচ্ছে যেটা, যে এই নেগোসিয়েশনে কখনো এটা মনে হয়নি যে এটা, যেটা প্রফেসর সাহেব বলেছেন অলরেডি, যে এটা একটা চূড়ান্ত ফয়সালা দিয়ে গেছে বা সত্যি সত্যি যুদ্ধবিরতি হয়ে এরপর একটা শান্তি চুক্তি হবে, সেরকম লক্ষণ কখনো মনে হয়নি। আর দেখুন, এই যে যারা এখানে মধ্যস্থতা করেছে, প্রথমে তো পাকিস্তান করলো। পাকিস্তানের ব্যাপারে ইরান কখনো যে পাকিস্তানকে পুরোপুরি ট্রাস্ট করেছে তা আমার মনে হয় না। কারণ হচ্ছে, একদিকে তারা ইরানের সাথে আলোচনা মধ্যস্থতা করছে, অন্যদিকে পাশাপাশি তারা সৌদিদের সাথে ডিফেন্স প্রতিরক্ষা চুক্তি করেছে, মৈত্রী করেছে, প্রতিরক্ষা মৈত্রী, এবং তাদেরকে নিউক্লিয়ার কাভার দেওয়ার ইনডাইরেক্ট প্রতিশ্রুতি পর্যন্ত দেওয়া আছে। সেখানে তাদের 1 বিলিয়নের বেশি সৈন্য আছে, আরো সৈন্য পাঠিয়েছে, আরো যুদ্ধ বিমান পাঠিয়েছে, ফাইটার্স এবং অন্যান্য অস্ত্রশস্ত্র পাঠিয়েছে। ফলে ওরা সৌদি আরবকে কার বিরুদ্ধে, কারা আক্রমণ করবে বলে অন্য আরব দেশগুলো সৌদি আরব আক্রমণ করবে, ফলে সেই প্রতীক্ষাটা তারা দিচ্ছে। এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যদি কখনো সৌদিকে আক্রমণ করে সত্যি সত্যি, তাহলে পাকিস্তান তাকে সেভ করতে যাবেও না, পারবেও না। সে ক্ষমতা পাকিস্তানের নয়, ইভেন উইথ দ্যাট নিউক্লিয়ার পাওয়ার অ্যাক্ট, এবং তারা যাবে না। ফলে এটা হচ্ছে তার ইরানের বিরুদ্ধে, ইরানও সেটা বলছে। তো ওভারঅল, এবং এই যে পাকিস্তানের টোটাল পপুলেশন 22 থেকে 25 কোটি, তার ভিতরে 2 থেকে 2.5 কোটি হচ্ছে শিয়া। এই শিয়াদের উপরে প্রতি বছর 100 থেকে 300 আক্রমণ হয়। শত শত লোক শিয়ারা মৃত্যুবরণ করে। শিয়ারা রেয়ারলি আক্রমণ করে, আক্রান্ত হলে কখনো কখনো প্রতিরোধ করে। ফলে ইরান তো শিয়া প্রধান একটা রাষ্ট্র। এই পাকিস্তানের শিয়াদের উপরে যেটা হচ্ছে, এবং সেখানকার এস্টাবলিশমেন্ট তাদের রক্ষা করার জন্য, এই জেনারেল এখনকার মার্শাল মুনিশ এরা কখনো আন্তরিক চেষ্টা করে না, সেটাও তারা জানে। তো ফলে না মধ্যস্থদের উপর তাদের আস্থা আছে, নাই মানে তারা বোঝে না। এবং আমার কেন যেন মনে হচ্ছে আরেকটা কারণ হতে পারে, এই সাময়িক যুদ্ধবিরতিতে তারা কিছুটা রাজি হয়েছে। তাদের যে ইমাম খামেনি মারা গেলেন, খামেনিকে দাফন করার জন্য একটা মানে সুযোগ, এই কয়েকটা দিনের বিরতি তারা কাজে লাগিয়েছে। দাফন করার সঙ্গে সঙ্গে, দাফন যেদিন করছে সেদিনই তো আবার তারা একটা তাদের ব্যাপার হচ্ছে একটা হরমুজ প্রণালীতে একটা জাহাজের উপর আক্রমণ করেছে, তারপর পাল্টা আক্রমণ শুরু হয়েছে। এখন যদি এই যুদ্ধের পরিণতিতে ভয়ঙ্কর ভাবে আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি হতে থাকে, বিশেষ করে দ্রব্যমূল্য এবং পাশ্চাত্য যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপে এদের অর্থনৈতিক অবস্থা প্রচন্ড সংকটের সম্মুখীন, তখন একটা চাপ বোধ করলে হয়তো একটা দীর্ঘ যুদ্ধবিরতির দিকে যেতে পারে। শান্তি চুক্তি সেটা সুদূর পরা হতে বলে আমার মনে হয়।
আচ্ছা, আপনি বলছেন যুদ্ধ বিরতিতে যেতে পারে, শান্তি চুক্তি আপনি দেখছেন না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যুদ্ধ বিরতিতে গেল কোথায়? এই যে যুদ্ধ বিরতি ঘোষণার পরে এবং সবচেয়ে বড় ব্যাপার সেন্টকমের পক্ষ থেকে একদম অফিসিয়ালি বলা হচ্ছে আজকে যে তারা আক্রমণ করবে নেভাল থেকে শুরু করে সব জায়গায়। তো সেন্টকম যখন সরাসরি এই ধরনের কথা বলে এবং যেটি আমরা জেনেভাতে যে চুক্তি হলো সেই চুক্তি তাহলে কি ভঙ্গ হলো কিনা? ওটা যুদ্ধবিরতি হয়েছে। যুদ্ধবিরতি এদের বক্তব্য হচ্ছে ইরান ওখানে হরমুজ প্রণালীতে একটা জাহাজের উপর আক্রমণ করেছে, ফলে তারা ইরান যুদ্ধবিরতি ভঙ্গ করায় তারা পাল্টা আক্রমণ করছে ইরানকে সহায়তা করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। এটা একটা। সেন্টকম হচ্ছে যুক্তরাষ্ট্র, এটা অন্য কোনো না। সেন্ট্রাল কমান্ড, সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে এটা বলা হচ্ছে। তো সেন্টকম মানে যুক্তরাষ্ট্র বলছে এটা, এবং বললে এমন না যে এটা আন্তর্জাতিক বা ইউরোপিয়ানরা বলছে। আর ইউরোপিয়ানরাই যে, শুনুন, এট দি এন্ড অফ দি ডে যুক্তরাষ্ট্র ওদেরকে ঠেলে দিয়ে অবমাননা করুক, গালমন্দ করুক না কেন, ইউরোপের স্বার্থ কিন্তু এদের সাথে জড়িত, যুক্তরাষ্ট্রের সাথে জড়িত, ওদের স্বার্থ তৃতীয় বিশ্বের সাথে জড়িত। ওদের প্রধান যে শক্তিগুলো ইউরোপের, তারা মানে ব্রিটেন এবং ফ্রান্স এবং মানে ডাচ, এরা তো এসব, এমনকি বেলজিয়াম, এদের তো কলোনি ছিল, এদের কলোনি ছিল, কলোনিয়াল পাওয়ার। তারা তাদের সমৃদ্ধির পেছনে কলোনির থেকে আনা অর্থ বিত্ত অনেক কিছু কাজ করছে। এবং ফলে তাদের ইন্টারেস্ট মানে যুক্তরাষ্ট্রের সাথে, তার পশ্চিমা। এবং মানে কয়েক মাস আগে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে একটা অলমোস্ট হোয়াইট পেপার মতো একটা পজিশন পেপার ডিটেইলস ইস্যু করা হয়েছে। তাতে একটা সেন্টেন্স আছে, ওয়েস্টার্ন ইউরোপ ইজ ফেসিং সিভিলাইজেশনাল ইরেজার। পশ্চিম ইউরোপ মানে সব তাদের সভ্যতা বিলুপ্তির পথে যাচ্ছে। কি কারণে বলা হচ্ছিল এটা, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, সেটা হচ্ছে সেখানে যে তৃতীয় বিশ্বের অশ্বেতাঙ্গরা আসে, বিশেষ করে মুসলমানরা এসে ইউরোপে পাড়ি জমিয়েছে, বসতি স্থাপন করছে, এবং তাদেরকে মানে গুরুত্ব দিতে হচ্ছে। মানে ঋষি সুনাক নামে একজন অশ্বেতাঙ্গ ভারতীয় বংশোদ্ভূত হিন্দু সেখানকার প্রধানমন্ত্রী হয়েছিলেন। এখন আবার রিপাবলিকান মানে কনজারভেটিভ পার্টি যিনি চিফ, তিনি ঘানায়ান বংশোদ্ভূত এক কৃষ্ণাঙ্গ মহিলা। ফলে হচ্ছেটা কি, এই দেখলে হচ্ছেটা কি, আমাদের পৃথিবীতে যেখান থেকে আমরা শ্বেতাঙ্গরা ছিলাম, ইউরোপ শ্বেতাঙ্গদের আসল ভূমি, সেখানে হচ্ছেটা কি, ভয়ঙ্কর ব্যাপার। ফলে ওই সিভিলাইজেশন ইরেজারের যে কথা বলা হচ্ছে সেটা তো ওভারঅল ইসরায়েলকে তো সৃষ্টি করা হয়েছে পাশ্চাত্যেরই, মানে ইংল্যান্ড এটা সৃষ্টি করেছে, সেটা হচ্ছে পাশ্চাত্যের ইন্টারেস্টে, পশ্চিমাদের ইন্টারেস্টে। সেটা ইসরায়েলেরা বলে তারা মানে বোমা করে রেখেছে। এখন এমন অবস্থানে তারা পৌঁছেছে, এখন পশ্চিম যদি তাদেরকে সাহায্য নাও দেয়, তারা নিজেদেরকে ডিফেন্ড করার ক্যাপাবিলিটি সম্পূর্ণভাবে অর্জনের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, যার প্রান্তে পৌঁছে গেছে। ফলে ওভারঅল ইসরায়েল এবং পশ্চিমা ইন্টারেস্ট একসাথে আছে। ইউরোপ কখনো আমেরিকার সাথে মাঝে মধ্যে দু একটা রাষ্ট্র, স্পেন একটু বলছে, সেখানে 2.5 লক্ষ অশ্বেতাঙ্গকে চাকরি দেওয়ার কথা প্রধানমন্ত্রী বলেছেন। প্রধানমন্ত্রী নিজের স্ত্রীর দুর্নীতির কারণে বিচার হতে চলেছে, তার অবস্থা খারাপ। এরপরে হয়তো আরেকজন রাইটিস ক্ষমতা আসবেন। তো ওভারঅল আমি বলছি পশ্চিম ইউরোপ এবং আমেরিকা, এদের ভিতরে একটা সম্পর্ক ভালো থাকবে, ঘনিষ্ঠ থাকবে, স্ট্র্যাটেজিক, এবং ইসরায়েলের সাথে এবং সাউথ আমেরিকার প্রফেসর সাহেব যেটা উল্লেখ করলেন, 4টা দেশ অলরেডি রাইটিস্টদের মানে ক্ষমতা তারা খুব মানে তাদের হাতে। তো ফলে তারা সহ মিলে হবে। আর এই শুনুন, চায়না এবং রাশিয়ার কথা আমরা অনেক বলি, ওরা স্ট্র্যাটেজিক কারণে এই দিকে কিছু সমর্থন দেয়। 2টা ঘটনা উল্লেখ করা উচিত। এই পুতিন নামক যে ব্যক্তি যখন ক্ষমতা আসে 2000 সালের প্রথম দিকে, তখন চেচেন নামে, চেচেনরা হচ্ছে অধিকাংশ মুসলমান রাশিয়ার একটা প্রজাতন্ত্র, ওই দেশের একটা স্টেট, আমেরিকার যেটা স্টেট বলে, ভারতের যাকে প্রদেশ বলে, একটা প্রদেশ। সেই প্রদেশে চেচেন রিপাবলিকের ওভারওয়েলমিং মেজরিটি মুসলিম। তার আগে দাগেস্তানকে তারা বৈশ্যত স্বীকার করে বাধ্য করে দমন করেছে। চেচেনদেরকে দমন করার জন্য তারা বিধ্বস্ত করে দিয়েছে গজনি, চেচেনের রাজধানী চেচনিয়া, সেটাকে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছিল, পুনর্নির্মাণ করা হয়েছে, সেটা অন্য করে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। ফলে তাদের ইতিহাস খুব ব্রাইট না মুসলমানদের ব্যাপারে। চীন
মানে চীনের যে সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে যে স্থান রাজ্যগুলো আছে, রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলোর পাশাপাশি উইঘুররা যারা ওই সমস্ত মুসলমান লোকরা আছে চীনের ওই অংশে, সেখানে অলরেডি চীনের অন্যান্য অংশ থেকে, ভারতে যেমন অন্যান্য অংশ থেকে কাশ্মীরে লোক নিয়ে মুসলমান মাইনরিটি করার একটা প্রায় পরিকল্পনা, আমাদের ওখানে আমরা বহু বছর আগে বাঙালিদেরকে নিয়ে পার্বত্য চট্টগ্রামে আমাদেরকে মেজরিটি করা, তেমনি ভাবে ওরা করেছে কি উইঘুরদেরকে ওখানে মাইনরিটি করার পরিকল্পনা, তাদেরকে মাথায় টুপি দেওয়া, রোজার সময় রোজার না রাখা ইত্যাদি বাধ্যবাধকতা। ফলে তাদের ইতিহাস খুব ব্রাইট না মুসলমান দমনের ক্ষেত্রে, খবরটা বুঝছেন, বলে অন্য কান্ট্রি, কিন্তু এইটা একটা। তো আমি মুসলমান বলছি না যে আমি এইটা মানে আমি একেবারে টু দি কোর অফ মাই হার্ট আমি অসাম্প্রদায়িক ব্যক্তি, আমি বলছি তাদের হিসাবটা বোঝানোর জন্য। ফলে তারা মুসলমানদের কারণে ইত্যাদি মানে কারণে মধ্যপ্রাচ্যের স্বার্থে, আরব দেশগুলোর স্বার্থে তারা এটা করছে তা না। আর আরব দেশগুলোর অবস্থা কি? আমরা তো কাদেরকে সমর্থন করে আমরা ভালো ভালো কথা বলবো? আরব দেশগুলো একমাত্র বলতে গেলে ইরানে ডিক্টেটরশিপ মোল্লাদের, কিন্তু গণতান্ত্রিক ভাবে নির্বাচিত ডিক্টেটরশিপ, রাইট। সামহাট গণতন্ত্র। অন্য আরব দেশগুলো থাকে টোটাল কমপ্লিট ডিক্টেটরশিপ, এবং রাষ্ট্রের পুরো অর্থ এই রাজাগুলো, খলিফাগুলো, শেখগুলো তারা নিজেদের পরিবার মানে অলমোস্ট পরিবারতন্ত্র, মানে ব্যক্তিগত সম্পত্তির জমিদের মতো তার ব্যবহার করে। ফলে ঘটনাটা দুঃখজনক, এবং এই যুদ্ধের পরিণতিতে অদূর ভবিষ্যতে আমার ধারণা আরো ক্লিয়ার হয়ে যাবে, এবং এটা একটু লম্বা পিরিয়ডে আমরা দেখবো। পুরো এরিয়ার ভূগোল চেঞ্জ করার একটা প্ল্যান নিয়ে শুরু হয়েছে, আমরা হয়তো দেখে যাব না আমরা কেউ, কিন্তু আপনারা অনেকে দেখবেন ওখানকার ভূগোল চেঞ্জ করার ব্যাপারে কতটুকু অগ্রসর হয়েছে। না, সেটি আপনি রিলেট করেছেন চেচেনদের সঙ্গে, গজনির ব্যাপারটার সঙ্গে, এটি যেটি আসলে পুরনো হলেও অনেকটা রিলেটেড, কারণ এখন আসলে বিশ্বজুড়ে যেটি মাদবর হয়েও বলছেন ধর্মীয় ব্যাপারটি বড় হয়ে দাঁড়িয়েছে। আমি করতে চাই আসলে আমাদের মহদুল্লাহ ভাই চমৎকার পয়েন্ট নিয়ে আসছেন, বিশেষ করে যে চেচনিয়ার, দাগেস্তান যে মডেলগুলো। আমি দেখুন স্যাম হ্যান্টিংটন, আমরা যাকে জানি, দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন বুক, দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি হি প্রজেক্টেড। এবং সে কিন্তু বইটা লিখেছে, বলেছে আই অ্যাকচুয়ালি প্রেজেন্টেড অল দিস থিং টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য ওয়েস্ট। সে কিন্তু না। তো ক্ল্যাশ অফ সিভিলাইজেশন যেটা মহদুল্লাহ ভাই বললো যে ইউরোপে যেটা, এটা কিন্তু এমনভাবে প্যাকেজটা, ন্যারেটিভটা তৈরি করেছেন, ইট গোস এগেইনস্ট অ্যাকচুয়ালি ইটস এ রিলিজিয়াস ওয়ার। দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং। আমি আপনাকে বলি আমরা কি অ্যাচিভ করেছিলাম। আমি গত সপ্তাহে ছিলাম তানজানিয়া এবং কেনিয়া, নাইরোবিতে আমি একটা কনফারেন্সে গিয়েছিলাম, যেখানে 123টা কান্ট্রি পার্টিসিপেট করছে এই কনফারেন্সে, 3200 প্রফেসর ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি যে হোটেল ছিলাম ঠিক সিটি সেন্টারে, আপনি কেনিয়াতে হচ্ছে অ্যাবাউট 30% মুসলিম। 4:30টার দিকে মাইকে অনেক সুন্দরভাবে আজান দিচ্ছে, আমি অবাক হয়ে গেলাম যে যেটা কিন্তু এখন আমরা দেখছি টোটালি অপোজিটে যাচ্ছে। ডেমোক্রেটিক সিভিলাইজড ওয়েস্টার্ন কান্ট্রিজে একটার পর একটা বন্ধ করছে। আচ্ছা, তানজানিয়াতে হচ্ছে, আপনার দেখুন তানজানিয়াতে হচ্ছে অ্যাবাউট 35 to 40% মুসলিম। সেখানে কিন্তু একজন মুসলিম মহিলা কিন্তু এখন বর্তমানে প্রেসিডেন্ট। এবং এই যে পিসফুল কোএক্সিস্টেন্স, আই ওয়াজ সো ইমপ্রেসড। আমি এখন আমার ভয় হচ্ছে যেটা মহদুল্লাহ ভাই যেটা বললেন, এর প্রলিফিকেশন কিন্তু এটা হচ্ছে, কিন্তু ডেমনস্ট্রেশন ইফেক্ট হচ্ছে। আফ্রিকান কান্ট্রিজ গুলো কিন্তু স্টিল পিসফুল কোএক্সিস্টেন্স আছে, রিলিজিয়াস ওয়ারটা নাইজেরিয়া ছাড়া আরগুলো কিন্তু তেমন দেখা যায় না। আমার ভয় হচ্ছে যে এখন এটা, আপনি দেখুন আমি ইউনিভার্সিটি অফ প্রিস্টিনা কসোভোতে পড়িয়েছি, আমি আপনাকে বলি যে মার্শাল টিটু কি করেছিল, যেগুলো চিপ করছি সেগুলো এখন আমরা কিন্তু পিছনে চলে যাচ্ছি। ইউনিভার্সিটি অফ প্রিস্টিনা কসোভোর, আমরা জানি কসোভোতে মুসলমান বেশি, ঠিক মাঝখানে হচ্ছে একটা আপনার চার্চ। আমি ক্যাথলিক ইউনিভার্সিটি নর্দার্ন মেসিডোনিয়াতে গেলাম, মার্গারেট কি বলে যে আমাদের যে মাদার তেরেসার জন্মভূমি, ক্যাথলিক ইউনিভার্সিটি ঠিক মাঝখানে একটা মসজিদ। This is what we wanted to see, peaceful coexist and respect for each other. All of a sudden 180 degree আমরা কিন্তু টোটালি অপোজিটে চলে যাচ্ছে। ইজ বিকজ অফ আমি আপনার এই জিনিসগুলো আনছি অ্যাজ এ প্রফেসর, আমরা কিছুটা প্রজেক্ট করতে পারি, প্রফেসি করতে পারি। আমি 10 বছর যাবত কিন্তু বিভিন্ন কনফারেন্স করতেছি, ন্যাশনালিজম, ফান্ডামেন্টালিজম। সামটাইম পিপল ডিড নট গেট ইট। নাও এখন সবাই আমাকে বলছে তুমি তো এটা 10 বছর আগেই ফোরকাস্ট করছো। অ্যান্ড দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং। এটা খুবই দুঃখজনক। ঠিক একইভাবে আমি দেখুন ইন্ডিয়াতে সবচেয়ে লার্জেস্ট আমরা ডেমোক্রেটিক কান্ট্রি, প্লুরালিস্ট কান্ট্রি বলি, যে স্লোর গুলো আসছে যে লিডারের কাছ থেকে,
আমার মনে হয় যে আমি কি এম আই লিভিং ইন দিস সিভিলাইজড ওয়ার্ল্ড? সো এগুলো একটার পর একটা কিন্তু হচ্ছে। ইউরোপে কিন্তু এখন এটাই ভয়, ওরা বলতে যে শ্বেতাঙ্গদের সুপ্রিম, ঠিক এই প্যাকেজটা কিন্তু ন্যারেটিভটা কিন্তু আমেরিকাতেও কিন্তু আপনার শুরু করেছে যে যে আমরা কিন্তু আলটিমেটলি মাইনরিটি হয়ে যাব, এইখানে মাইনরিটির মেজরিটি হয়ে যাবে, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু এই প্যাকেজ ন্যারেটিভ দিয়ে কিন্তু সে ক্ষমতায় আসছে এবং সেটাই চলছে। এটা হচ্ছে কি আসলে না, No one is আপনার benefiting. এই কথার প্রেক্ষিতে যেমন আবার বিপরীত দিকও আছে, যেমন আলজেরিয়ার ব্যাপারটি বলা যায়। আলজেরিয়া আপনি জানেন যে তারা সেকুলারিজমে যাচ্ছে। পূর্ব তিমুরের কথা আপনি বলতে পারেন, তারা ডিফারেন্ট হয়েছে। বসনিয়া হার্জেগোভিনিয়ার কথা বলতে পারেন, যেটি আপনি চেচনিয়ার কথা বলেন। ব্যতিক্রমও কিন্তু দেশ রয়েছে। আচ্ছা, সেটি তো আপনি একটা বিষয়। চায়নার যেটা দেখুন, চায়না যেটা করতেছে বিশেষ করে যে সরি রাশিয়া যেটা করতেছে, সে তো আসলে গ্রজনিকে লেভেল করে ফেলছিল, যেটা মহদুল্লাহ ভাই বলেছেন, এবং সে ওসমান খাদিরভ নাকি যেন একজন আছে যে তাদের লিডার, সে কিন্তু তাদেরকে ইউজ করছে। মাঝে মাঝে সে কোরআন শরীফ নিয়ে রেসপেক্ট করে, কিন্তু সেও তো উল্টো কাজ করেছে। শিয়ান প্রদেশে যেটা হচ্ছে আপনার মুসলমানদেরকে, উইগর মুসলমানদেরকে আপনি দেখুন যে টোটালি কিন্তু তাদেরকে একদম রিলিজিয়ন থেকে সবকিছু, মসজিদ ভাঙছে, টেম্পল ভাঙছে। এগুলো কি এই সিভিলাইজেশনের 21st সেঞ্চুরিতে আমরা এগুলো কল্পনাও করতে পারিনি। অর্থাৎ আমরা গত 200 বছর যাবত যেটা চিপ করেছি, আমরা অল অফ এ সাডেন ধুলাই মিশিয়ে দিচ্ছি। এতে কিন্তু নোবডি ইজ গোইং টু বেনিফিটিং। আপনি হয়তো একটা মারছেন, আরেকজন দুইটা মারবে, আরেকজন দুইটা মারলে একজন একটা মারবে। তো অশান্তি পৃথিবীটাকে শেষ করে দিল কিন্তু কিছু এই ন্যাশনালিস্টিক লিডার। সামহাও মানুষ, আমি জানি না তাদেরকে ইলেক্টেড করেছেন, ওই জন্যই বলি পিপল ডিজার্ভ দ্য গভর্নমেন্ট দে ইলেক্ট। সো দিস ইজ ভেরি আনফর্চুনেট। এবং আমরা এখন তো সেফ ফিল করি না কোথাও যেতে স্বাভাবিকভাবে। এখন দেখুন, এই যে একটু আগে আপনি তো দেখাইলেন যে গ্যাস স্টেশনে $87, 15 the gallons of oil. Who is paying the price? These people are not paying the price. নেতানিয়াহু তার সম্পর্কে অনেক কিছু আছে, সে তার নিজের ব্যক্তিগত স্বার্থকে যাতে সে থাকতে পারে, সে এখন দেশটাকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। ইরানকে তো মারছে, ইরানও তো তাদেরকে মারছে। আমি আই টক অ্যাবাউট ইসরায়েলের মানুষ মানুষ, ইরানের মানুষ মানুষ, আমেরিকার মানুষ মানুষ। নোবডি ইজ টকিং অ্যাবাউট দ্য হিউম্যানিটি। হিউম্যানিটির জন্য যে একটা অর্গানাইজেশন কথা বলে, তাদেরকে টোটালি প্যারালাইজ করে ফেলছে। না, সেটি মাদবর ভাই আপনি একটা ভালো দিক তুলেছেন। আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা, আমরা একটু মধ্যপ্রাচ্য নিয়েও কথা বলতে চাই। আর আপনি যেটি বলেন ইনকামের ব্যাপারটি, প্রেসিডেন্ট ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সিতে $2.5 বিলিয়ন ইনকাম হয়েছে গত কোয়ার্টারে, আপনি সেটিও জানেন। আমরা একটা ছোট্ট বিরতি নেব। দর্শক কোথাও যাবে না, বিরতির পর ফিরে এসে আমরা বাকি আলোচনা করব। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। মাহমুদুল্লাহ ভাই এবং মাদবর ভাই, আপনারা দুজনেই আছেন। বিরতির আগে আপনারা এই ইরান আমেরিকা যুদ্ধকে রিলেট করে বেশ কিছু যুদ্ধের অতীতের বা বিভিন্ন দেশের যুদ্ধটা টেনে এনেছেন, এবং তা আসলে অনেকটা ঠিকই, কারণ এগুলো ইতিহাস থেকে আসলে অনেক কিছু ঘটে। ইতিহাস থেকে মজার ব্যাপার, ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না, এটি ইতিহাসের দুঃখ। যাই হোক, আমি একটু আবার ইরান আমেরিকা যুদ্ধতে ফিরে আসতে চাই, যেটি মাদবর ভাই আপনি জানেন যে এর আগে ইরান, আরব আমিরাত, ইউএই থেকে কুয়েত, কাতার, এদের আমেরিকান বেজ ক্যাম্পগুলোতে আক্রমণ করেছিল। কিন্তু এইবার প্রথম আরব আমিরাতের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তাদের 2টো তেলবাহী ট্যাঙ্কারে আক্রমণ করেছে মিসাইল, এবং বেশ কিছু ক্রু আহত হয়েছে। সেই সঙ্গে কুয়েতেরও তেলবাহী ট্যাঙ্কারে ইরান হামলা করেছে। এই যে ইরান এখন নতুন করে এই মধ্যপ্রাচ্যের, এখন আর আমেরিকান বেজ না, ইরান বিশেষ করে মধ্যপ্রাচ্যের তেলের যে ট্যাঙ্কার বা তেলের যে জায়গাগুলো স্থাপনা, সেগুলোতে হামলা শুরু করেছে। তাতে করে আপনার কি মনে হয় যে ইরান এবং মধ্যপ্রাচ্যের সম্পর্ক আরো তিক্ত থেকে তিক্ত হতে যাচ্ছে? এটা তো খুবই স্বাভাবিক আসলে, যে এখন তো আরো খুবই খারাপ ওয়ার্স সিচুয়েশন হচ্ছে যেটা। আর যে কান্ট্রিগুলো বললেন, এই কান্ট্রিগুলো তো অ্যাকচুয়ালি অ্যালাইং উইথ দেয়ার প্রিডিটরস, যেটা ইউনাইটেড স্টেটসের সাথে, ইসরায়েলের সাথে, কুয়েত বলেন বা আপনার বাহরাইন বলেন বা আপনার কি বলে যে ইউএই বলেন, কাতার বলেন। তো স্বাভাবিকভাবে এখন কিন্তু দে আর বিং সো প্রেসড, ইরান যেভাবে তাদেরকে অ্যাটাক করা হচ্ছে, এখন স্বাভাবিকভাবে তারাও সিভিলিয়ান কিছু করছে। আলটিমেটলি তারাও বোঝাচ্ছে যে দিস ইজ নট গোয়িং টু অনলি কনফাইন্ড উইথ অল দোজ মিলিটারি ইনস্টলেশন। সো এবং অনেক সময় দেখা যায় প্রিসাইজ স্ট্রাইক করতে গিয়ে কিছু কিন্তু অন্যদিকেও চলে যায়। সো দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং। এতে হচ্ছে কি আপনার মিডল ইস্টের সিচুয়েশনটা কিন্তু আরো ক্রিটিক্যাল হচ্ছে। স্বাভাবিকভাবে কিন্তু এখন রিয়াকশন হবে, কিন্তু এবং ইসরায়েল কিন্তু এটা চায়, ইসরায়েল চায় যে এটাকে এক্সপান্ড করে, যাতে করে তারা এটাকে আরো সুন্দর প্যাকেজ দিয়ে কিন্তু ন্যারেটিভ দিয়ে করতে পারে। মাঝখানে বলা হলো যে প্রেসিডেন্ট ট্রাম্পকে অ্যাসাসিনেট করবে ইরান,
হোনোস, এবং এই ধরনের কিন্তু আমরা জানি নেগেটিভ গুলাতে দিয়ে কিন্তু অন্যভাবে করে ষড়যন্ত্রটা আমরা যেটা বুঝি আর কি। এখন মানুষ তো রিড বিটুইন দ্য লাইন, সো দিস ইজ অল কামিং সো আমার কাছে মনে হয় না যে এটা ইজ গোয়িং টু স্টে লাইক দিস, ইভেনচুয়ালি ফুল এক্সকালেশন যেটা, আর যেটা আমরা যেটা বলি সিজ ফায়ার, ব্লকেড, এগুলো বলি, এগুলো কিন্তু আমার কাছে কিন্তু কিছুটা আমার আর্মি ট্রেনিং আছে আর কি প্রিভিয়াস, এগুলোকে রিট্রিট বলা হয়। রিট্রিট মানে হচ্ছে রিএনার্জাইজ করার জন্য কিছুটা সময় জ্ঞাপন করে, এবং আমরা জানি এদের তো ইন্টেলিজেন্স সাংঘাতিক, আমেরিকান ইন্টেলিজেন্স, ইসরায়েলি ইন্টেলিজেন্স, তখন কিন্তু তারা পজিশন করে। আমি সবসময় বলে আসছি, কিন্তু আমি কিন্তু কোনো অনেস্ট দেখি না যে এখানে ইনিশিয়েটিভ যে তারা কিন্তু যুদ্ধ করবে। আপনি দেখুন, আমি শিক্ষা এডুকেশন লাইনে আছি, এখন বিশ্ববিদ্যালয়গুলো দেখা যাচ্ছে আপনার এনরোলমেন্ট কমে যাচ্ছে বিকজ অফ টিউশন ফিস। নিউ জার্সি একটা ইউনিভার্সিটি, আমি নাম বলবো না, আজকে আমি শুনলাম 14%, যেখানে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, কমোডিটি প্রাইস বেড়ে যাচ্ছে, 14% অল স্টাফ, এমপ্লয়িজ, প্রফেসর্স এন্ড অল স্টাফ, ইনভেস্টার স্টাফ স্যালারি কমাচ্ছে। This is what is the situation now is happening. অর্থাৎ we are paying the price, the civilian এবং সাধারণ মানুষ যারা, because of this nonsense. সেটি তো আপনি আমেরিকার কথাই বলছেন ঘুরে ফিরে। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম মধ্যপ্রাচ্যের ব্যাপারে, সেখানে বাংলাদেশের বড় একটা সংখ্যক শ্রমিক কাজ করে, আর এইভাবে যদি ইরান আক্রমণ করতে থাকে মধ্যপ্রাচ্যে, তাহলে তো মধ্যপ্রাচ্যের শ্রমবাজার খুব অস্থির হয়ে উঠবে। মধ্যপ্রাচ্যের শ্রমবাজার ইকোনমি আপনি দেখুন, এই যে ইউএই যদি আপনি কথাই ধরেন, আপনি ইউএই যে ট্যুরিজম যে একটা সেক্টর ছিল, এয়ার ইন্ডাস্ট্রি যে একটা সেক্টর ছিল, আপনি এগুলো কিছুদিন পরে দেখবেন তো স্ট্যাটিস্টিক্স কোথায় গিয়েছে। বাট এটা কিন্তু শুধু ইউএই তে থাকবে না, এটা তো সারা ওয়ার্ল্ডের এখন ইকোনমিটা তো গ্লোবালাইজড ইকোনমি। একটা কোনো কিছু তো হওয়া মানে হচ্ছে তো আপনার ইজ গোয়িং টু অ্যাকচুয়ালি হার্ট অল দ্য হাউস হোল্ড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এবং মিডল ইস্ট ইজ এ স্ট্র্যাটেজিক লোকেশন ফর দ্য হোল ওয়ার্ল্ড, বিকজ আপনি দেখুন অয়েল বলেন বা অন্যান্য যে তাদের যে রিসোর্সেস গুলো আছে, এগুলো তো আসলে ইট কন্ট্রিবিউটস টু দ্য ওয়ার্ল্ড ইকোনমি, গ্লোবাল ইকোনমি। তো আপনি স্বাভাবিকভাবে কিন্তু তাদের এফেক্টও মানি, এবং আমি কোনো নিয়ার কোনো দেখছি না, সলিউশন বা ইনিশিয়েটিভ দেখছি না যে ইট ইজ গোয়িং টু বি কন্টেইন ভেরি সুন, এবং দিনের পর দিন বেড়ে যাবে। যে একটু আগে তো বললেন যে $87 লাগছে, যেখানে $45 আমরা কিন্তু একটা ট্যাঙ্ক ভরতাম একটা গাড়ির আর কি। সো দিস ইজ মিডল ইস্ট, আমেরিকা, এভরিওয়্যার। এবং মিডল ইস্টের সিচুয়েশনটা তো ভয়াবহ, কারণ তারা তো, আমরা ধরেন এখন এখানে ঘুমাতে পারি, আমাদের একদিকে আটলান্টিক ওশান, একদিকে প্যাসিফিক ওশান, একদিকে কানাডা, একদিকে সাউথ আমেরিকা, আমরা তো ওই ধরনের, ওরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু সিরিয়াস মেন্টাল হেলথ ক্রাইসিস পুরো মিডল ইস্টে। ইসরায়েলি অবস্থা তো বুঝেন বা ইরানের অবস্থা বুঝেন, পার্শ্ববর্তী নেইবারিং কান্ট্রিজ গুলো। একটু আগে আপনি বললেন এখন তো মিলিটারি ইনস্টলেশন না, এখন সিভিলিয়ান ইনস্টলেশনে কিন্তু অ্যাটাক হচ্ছে। সো হোয়ার আর উই গোয়িং উইথ দিস থিংস? একটা দিনের প্রোডাক্টিভিটি লস মানে কিন্তু বিরাট। এখন কত মাস হলো, তো এই প্রোডাক্টিভিটি তো ওয়ার্ল্ডের জিডিপি, জিএনপি গুলোকে তো এফেক্ট করছে আলটিমেটলি। শুধু যে রিজন, কিন্তু আমি রিজনকে দেখি না, কারণ এখন পৃথিবীতে সবকিছু গ্লোবালাইজড, এভরিথিং সো মাচ। সো ওয়ান এরিয়া ইজ এফেক্টেড, it has profound effect and impact on other areas of the world. আচ্ছা, তো মিডল ইস্টের এখন আমি যে আপনি বললেন যে ইউএই বলেন বা কাতার বলেন বা কুয়েত বলেন, যে এদের উপর যে এখন অ্যাটাক হচ্ছে ইরান, এটা আনএক্সপেক্টেড না, এটা আলটিমেটলি কিন্তু হবে, এবং এতে করে কিন্তু আরো মিডল ইস্টটা কিন্তু জ্বলবে আগুনের মধ্যে, এবং যেটা হচ্ছে অলরেডি আর কি। সো হোয়ার ইজ দ্য পিস প্ল্যান? এখানে একমাত্র যেটা করতে পারতো, মাহমুদুল্লাহ ভাই বললেন পাকিস্তানের রোলটাও তো আসলে আমরা জানতাম যে এটা আসলে কতটুকু হবে, তারাও তাদের ইন্টারেস্ট দেখবে। এখানে তো আর কোনো কান্ট্রি আসছে না, যে এখানে কিন্তু স্ট্রং রোল প্লে করতে পারতো ওই যে কান্ট্রিগুলো বললাম, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, জার্মানি, ইটালি, কিন্তু তারাও চুপ করে বসে আছেন। কিন্তু কারণ তারা আবার কিন্তু অন্য ফ্রন্টে কিন্তু তারা আবার দুশ্চিন্তাগ্রস্ত যে ইউক্রেনের যে রাশিয়ার ইয়েটা। সো দ্য হোল ওয়ার্ল্ড, আমার কাছে মনে হয় যে এখন আমরা এমন একটা নিষ্ফলনদের মধ্যে আছি, যে কোনো মধ্যে এটা কিন্তু বিস্ফোরণ সিরিয়াস আকারে হবে, যেটা বলা হচ্ছে যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হতে পারে। না, আর বাকি আসলে কি আছে সেটা জানি না, যেভাবে প্রতিনিয়তই আক্রমণ হচ্ছে। আমি একটু মাহমুদুল্লাহ ভাই আপনার কাছে জানতে চাই, যেটি হচ্ছে মাতবর ভাই কিছু খরচের কথা বলছেন বা ইকোনমিক্সের কথা বলছেন। আমরা জানি যে আমেরিকার ইনফ্লেশন আফটার কোভিডের পরে প্রায় 4 পয়েন্ট উপরে চলে গিয়েছে এই গত কোয়ার্টারে, এবং আপনি এটাও যেমন তেলের দাম প্রায় 10% বেড়ে গেছে শুধু একদিনের ব্যবধানে এই আক্রমণের কারণে। তো সেই জায়গায় আমেরিকা এরকম করে আবার অর্থনৈতিক ঝুঁকি হচ্ছে, এবং সামনে মধ্যবর্তী নির্বাচন, সবকিছু মিলিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি করার পরে আবার নতুন করে এমন ঝুঁকি নিতে গেলেন কেন? উনি কি এগুলো সম্পর্কে জানেন না? এবং আপনি জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবারও কথা রয়েছে।
আমরা ভাষণ শোনার অপেক্ষা রাখবো, নিশ্চয়ই তিনি তার বক্তব্য ব্যাখ্যা করবেন। এক, মধ্যবর্তী নির্বাচন আসছে, জাতি যারা জনগণ সাফার করছে তাদেরকে তিনি বোঝাতে চাইবেন নিশ্চয়ই কি কারণে তারা স্টেপ নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের তো বক্তব্য হচ্ছে যে ইরান যুদ্ধবিরতি ভঙ্গ করেছে, হরমুজ প্রণালীতে একটা জাহাজের উপরে আক্রমণ করে, তারপর যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা করেছে। আমার আরেকটা ধারণার কথা মনে হচ্ছে, যা হলো এই যে সব ঘটনা ইত্যাদি দেখে ইরানের নিউ ইয়র্ক টাইমস ও অন্যান্য পত্রপত্রিকা লিখছে আহমেদিনেজাদ একজন কট্টর ইসরায়েল বিরোধী প্রেসিডেন্ট ছিলেন ইরানে, তাকে এরা রিক্রুট করে ফেলেছিল, কনভিন্স করেছে হাঙ্গেরির এক ইউনিভার্সিটিতে দাওয়াত, ফলস দাওয়াত করে নিয়ে তার সাথে ইসরায়েলি এজেন্টরা কথাবার্তা বলেছে ইত্যাদি। এই একটা। দুই নম্বর হচ্ছে এটা একটা তথ্য, আরেকটা তথ্য কয়েকদিন আগে আপনারা দেখেছেন, যুক্তরাষ্ট্রই আতঙ্কিত হয়ে গেছিল, মানে আমি বলছি পত্রিকায় যেভাবে এসছে নিউজে, সেটা যে ওদের যে খালিফা ইরানিয়ান পার্লামেন্টের স্পিকার এবং তাদের ফরেন মিনিস্টার, এই দুজন যে পাকিস্তানে গিয়েছিলেন, তাদের উপরে আক্রমণ করে তাদেরকে মেরে ফেলার একটা প্ল্যান নাকি করছিল বলে যুক্তরাষ্ট্র আশঙ্কা করেছিল। মানে যখন তারা পাকিস্তানে গেছেন কথা বলার জন্য, যুক্তরাষ্ট্রের এগ্রিড এবং এদের ভাইস প্রেসিডেন্ট যে আলোচনায় এদের মানে নেতৃত্ব দিয়েছেন, সেই আলোচনায় ইরানের প্রধান নেগোসিয়েটরকে হত্যা করার জন্য ইসরায়েল প্ল্যান করে ফেলেছিল বলে এদের ধারণা, এরা আশঙ্কা করছিল। তো এই সমস্ত শুনে টুনে এই রিপোর্ট গুলা, এগুলা সব ইয়ে হতে পারে, মানে যেটা আমি বলি মিসলিড করার জন্য, মিসইনফর্ম করার জন্য এই সমস্ত তথ্য তথাকথিত তথ্য বাজারে নামতে পারে। কিন্তু এগুলাতে হচ্ছেটা কি, ইরান ভাবছে যে ওভারঅল এট দি এন্ড অফ দি ডে যুদ্ধবিরতি শান্তি চুক্তি কোনো দিকেই সম্ভবত জানবে না। আমরা এটা করি কি, আমাদের চিফ নেগোসিয়েটরকে যদি হত্যা করার কথা প্ল্যান করা হয়ে থাকে, কখন কি হয় আমাদের ওনাদের মানে তাদের চিফ লিডারকে হত্যা করা হয়েছে একদিনে তাদের দেশে। এখন মোল্লাতন্ত্রের আমি ব্যক্তিগত বিরোধী, বাংলাদেশে হোক পৃথিবীর যে দেশ হোক ইরানে, সেটা এক কথা, কিন্তু একটা দেশের নেতৃত্বকে অন্যরা যে হত্যা করে ফেলবে, এইটা এইটা কোন দেশের আইন? ব্যাপারটা বলছেন। আমি তো মানে ইসরায়েলের প্রধানমন্ত্রী নীতি ধরার মাতবর সাহেব বা আমি সমালোচনা করতে পারি, কিন্তু আমরা কেউ কি বলবো ওনাকে যে আরেকজন মেরে আসুক? মোটেই না। তাদের পলিসি মানে প্যালেস্টাইনদের বিরুদ্ধে, গাজার লোকদের বিরুদ্ধে, সব বিরুদ্ধে, দখলদার ইত্যাদি অনেক কথা বলা যায়। বাট আমরা তো এই ধরনের কাণ্ড বিশ্বাস করবো না। বলে যে তাদের মানে ট্রাস্ট ডেফিসিট, সম্ভবত আরেকটা কারণ হচ্ছে ট্রাস্ট ডেফিসিট, যে তারা বিশ্বাস করতে পারছে না যে সত্যি এরা আলোচনার দ্বারা যুদ্ধবিরতি দিয়ে তাদের মানে একটা সময় নিচ্ছে রিপ্লেনিশ করার জন্য, আবার নিজেদেরকে মজবুত করার জন্য, নাকি ঘটনাটা কি তারা তাদের মতো করে। দেখুন, এই ইসরায়েল এবং অন্যান্য দেশের ঘাঁটিগুলোতে যে আক্রমণ করছে, ইসরায়েলের বিভিন্ন জায়গায় আক্রমণ করছে, এখন আস্তে আস্তে এদের ভুল হবে, রং জায়গায় যে বোমা পড়তে পারে, মিসাইল পড়তে পারে, কিন্তু আক্রমণ করছে। এদের তো দেখা যাচ্ছে যে, আমি তো বিস্মিত হয়ে গেছি, ইরানেরও তো এক ধরনের মানে ইয়ে আছে, এক ধরনের অ্যাবিলিটি আছে, টেকনোলজিক্যাল অ্যাবিলিটি আছে, কোত্থেকে কিভাবে তারা কোথায় মারলে কারা ক্ষতিগ্রস্ত হবে, কোথায় ঘাটতি, এগুলো বলে তারাও তো এগুলা সম্পর্কে নিজেদের হয়তো ভিতরের লোক আছে কিছু কিছু বিভিন্ন দেশে, তারাও বুঝতে পারছে যে আরব দেশগুলা, এই আরেকটা খবর তো বেরিয়েছে, এই নিউ ইয়র্ক টাইমসে বেরিয়েছে, যে আরব দেশগুলা বিশেষ করে সৌদি আরবের প্রিন্স ইসরায়েল ইরানের বিরুদ্ধে প্রচন্ড কঠোর নীতি নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে বলেছিলেন। পরবর্তীতে যখন আক্রমণ ইত্যাদি শুরু হয়ে গেছিল, তখন তিনি আবার যুদ্ধবিরতির পক্ষে বলেছেন। এখন সেই যুদ্ধবিরতির পক্ষে বলেছেন, সেইটাই বা ওরা বিশ্বাস করবে কিনা? আগের অংশ তারা বিশ্বাস করতে পারে যে তাদের বিরুদ্ধে তাদেরকে আক্রমণ করার জন্য বলেছে, এই অংশ তারা বিশ্বাস করতে পারে, কিন্তু পরে ঘটনার ধারায় তারা মানে ইনি আবার যুদ্ধবিরতির পক্ষে গেছেন, এই অংশ সে বিশ্বাস নাও করতে পারে। ফলে প্রচন্ড ট্রাস্ট ডেফিসিটের মধ্যে তারা এখন যে সমস্ত পাল্টা আক্রমণ করছে, এটা দুঃখজনক। এটার মধ্যে কোনো অসাধারণ মানে পৃথিবীতে কমিটি অফ এল্ডার্স, একসময় লিডার্স অফ এল্ডার্স, অসাধারণ ব্যক্তিরা কিছু ছিলেন, তারা কিছু উদ্যোগ নিচ্ছিলেন, নেওয়ার চেষ্টা করছিলেন, সেরকম আর সারা ওয়ার্ল্ডে এখন আমরা সেটাও নেই।
নাথিং নাথিং। এবং দুই একজন যারা না সেটি আপনি তাদেরকে পশ্চিমারা ট্রাস্ট করবে না, যেমন মাহাথির মোহাম্মদ, তাদেরকে পশ্চিমা বিশ্বরা ট্রাস্ট করবে না। ইউরোপে একটা সিঙ্গেল পার্সন নাই জীবিত যিনি কমিটি ইল্ডার্সে, আফ্রিকাতে নেই, ম্যান্ডেলা নাই, টুটু নাই, কেউ নেই। ফলে কাকে আপনি ট্রাস্ট করবেন, কাদেরকে দিয়ে আপনার একটা এইরকম একটা ভয়ঙ্কর। মহাত্মা গান্ধী নাই, সেই একটা অসাধারণ ব্যক্তি ছিলেন। পৃথিবী এখন মানে বিখ্যাত মানবতাবাদী ব্যক্তি শূন্য, অসাধারণ ব্যক্তি শূন্য, এইরকম একটা মানে এই অবস্থায় আমরা একটা ভয়ঙ্কর মানে অনিশ্চয়তা এবং মানে হুমকি, তৃতীয় বিশ্বের যে আশঙ্কা করা হচ্ছে, তৃতীয় বিশ্ব সেভাবে না হলেও এক ধরনের মহাপ্রলয়ঙ্কারী যুদ্ধের মুখোমুখি আমরা হয়তো দাঁড়িয়েছি। আমরা এখন হয়তো বুঝতে পারছি না, ভয় করছি, হয়তো হতে পারে, না হলে আমি প্রার্থনা করবো যেন সেটা না হয়। আমি না, শান্তিবাদী লোক, শান্তি হোক, এটাই প্রার্থনা করি। না সেটি অবশ্য সবারই প্রার্থনা থাকে, কারণ আপনি যেটি বলছেন যে মডারেটরের ভূমিকা পালন করার লোক পাওয়া যায় না, সেটি একটি বড় বিষয়। আমাদের সময় একেবারেই কম। মাদবর ভাই, আপনার থেকেও যে 1 মিনিটের মধ্যে যদি একটু শেষ করে বলতেন যে যেখান থেকে মোহাম্মদুল্লাহ ভাই বলেছেন যে দায়িত্ব নিবে কে, আসলে এখন ইরান আমেরিকার যুদ্ধ যে অবস্থায় দাঁড়িয়েছে, পাকিস্তান আসলে নিজেরাই হিমশিম খাচ্ছে, অর্থনীতি থেকে সবকিছুতে পাকিস্তানকে কেউ ট্রাস্ট করছে না। তাহলে এই জায়গাটা থেকে আসলে দায়িত্ব নেওয়ার মতো আসলে কাউকে আপনি দেখছেন কিনা? এখন এটাই হচ্ছে আসলে চমৎকার ভাবে কনক্লুড করেছেন মহমুদুল্লাহ ভাই, যে ট্রাস্ট ডেফিসিট, দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম এট দিস পয়েন্ট। এখানে একটাই আমরা জানি, মহমুদুল্লাহ ইসলাম সম্পূর্ণভাবে এগ্রি করি যে এই ধরনের কোনো লিডার নাই। উনি নাম বলেছেন নেলসন ম্যান্ডেলা, টুটু, বা আপনার কি বলে যে মহাত্মা গান্ধী মারা গেছে অনেক আগে, এই ধরনের লিডারগুলো কিন্তু টোটালি নাই। তাহলে আমাদের হোয়ার ডু উই রিসর্ট, আমরা কোথায় তাইলে যাই? সেটা কিন্তু একটাই ছিল, ইউনাইটেড নেশন। সেটাকে টোটালি ইনইফেক্টিভ করে ফেলেছেন। এবং এই লিডার গুলোই তো রিপ্রেজেন্ট করেন ইউনাইটেড নেশনে, এই যে ন্যাশনালিস্টিক গভর্নমেন্ট গুলো, ওরা তো বাইপাস করে ইউনাইটেড নেশনকে। সো দ্যাট ইজ হোয়াট ইজ দ্য যে আমাদের বড় রিস্ক, যে এখন আমরা যে মহমুদুল্লাহ ভাই যেটা বললেন, আমিও যেটা বললাম, একটা অগ্নিস্ফুলিঙ্গের ভিতরে আমরা দাঁড়িয়ে আছি। যে তৃতীয় বিশ্ব ওপেনলি না হলেও কিন্তু আমরা তৃতীয় বিশ্ব তো দেখতে পাচ্ছি, ইদার কোভার্ট অর ওভার্ট, এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। সো যেহেতু ট্রাস্ট ডেফিসিট এবং অনেস্ট ইনিশিয়েটিভের অভাব এবং লিডারশিপের অভাব, these things can be very volatile. This situation can be worsened. আমি নিয়ার ফিউচার আমি কোনো ধরনের কোনো সলিউশন দেখছি না। না তারপরেও না, ঠিকই, আপনি না দেখলেও কিন্তু দিন শেষে একটা কথা প্রচলিত আছে, টানেলের ওপারে আলো দেখা যায়। এই বিশ্বে এমন ঘটনা, বিশ্বে এর চেয়েও বড় দুর্ঘটনা, মহামারী, যুদ্ধ চলেছিল, কিন্তু মানুষ ঠিকই সবকিছুকে জয় করেছে এবং শেষ পর্যন্ত শান্তি ঠিকই ফিরিয়ে এনেছে। আমরা দেখি এই ইরান আমেরিকা যুদ্ধের আপডেট কি হয়, প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেন, সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের দুইজনকে আবারও বিশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, সেই সঙ্গে আপনাদেরও ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের আলোচকরা যেমনটি বলছেন, আসলে এই যুদ্ধের এমন একটি অবস্থায় দাঁড়িয়েছে, আসলে মডারেটরের ভূমিকা কে পালন করবে সেটি যেমন একটি প্রশ্ন, তেমনি আরেকটি বড় প্রশ্ন হচ্ছে আস্থাহীনতা এবং বিশ্বাসযোগ্যতার যে ব্যাপারটি, সেটি কিন্তু দিন শেষে সাফার করছে সাধারণ মানুষ। গ্যাসের দাম থেকে শুরু করে সবকিছুর দাম খুব ঊর্ধ্বগামী, কিন্তু শেষ পর্যন্ত নেতারা বা যারা এই যুদ্ধ নেতৃত্ব দিচ্ছেন তারা আসলে কি ভাবেন, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেন, সেদিকে সবার নজর থাকবে। আমরাও আপনাদেরকে আপডেট জানাবো। আজ এ পর্যন্তই, অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।